أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। আমরা গতকালকে আলোচনা করছিলাম হচ্ছে ফৌজদারি কার্যবিধি আইনের ৭৫ হইতে ৮৬ পর্যন্ত। আজকে কি পিছনে রিভিশন দেওয়ার দরকার আছে নাকি সামনে অ্যাডভান্স হবো? একটু হালকাভাবে রিভিশন দিয়ে আসি নাকি? দেন। ফৌজদারি কার্যবিধি আইনের ৭৫ ধারা হচ্ছে গ্রেফতারি পরোয়ানা। গ্রেফতারি পরোয়ানা আসামির নাম, ঠিকানা, বয়স, অপরাধের ধারা উল্লেখ পূর্বক আদালতের প্রিজাইডিং অফিসার বা ম্যাজিস্ট্রেট বেঞ্চের সদস্য কর্তৃক স্বাক্ষরিত সিলমোহর অঙ্কিত যে এক কপি আদেশনামা ইস্যু করা হয় তাকে গ্রেফতারি পরোয়ানা বলে। পিআরবি 468 313 বিধি এটা তামিল না হওয়া পর্যন্ত বলবৎ থাকবে পিআরবি 323 ক বিধি। তারপর হচ্ছে ফৌজদারি কার্যবিধি আইনের ৭৬ দ্বারা জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা। জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানার উপরে আদালত জামিনদার সহ হাজির হওয়ার তারিখ লিখে দিলে সেই ক্ষেত্রে পুলিশ অফিসার বা তামিলকারী অফিসার মুচলেখা নিয়ে আসামিকে জামিন দিতে পারে। পরোয়ানার উপরে ৩টা বিষয় লিপিবদ্ধ থাকবে: জামিনদারের সংখ্যা, জামানতের পরিমাণ, আদালতে হাজির হওয়ার সময় বা তারিখ। ফৌজদারি কার্যবিধি আইনের ৭৭ দ্বারা গ্রেফতারি পরোয়ানা সাধারণত এক বা একাধিক পুলিশ অফিসারের উপর নির্দেশিত হয়। তাৎক্ষণিক পুলিশ অফিসার পাওয়া না গেলে এক বা একাধিক ব্যক্তির উপরও সেটা নির্দেশিত করা যায়। তবে মেট্রোপলিটন এলাকার জন্য অবশ্যই মহানগর পুলিশের নিকট প্রেরণ করতে হবে। ফৌজদারি কার্যবিধি আইনে ৭৮ দ্বারা জমির মালিক, ম্যানেজার, কৃষকের উপরে পরোয়ানা নির্দেশিত করা যায় ৩টি অপরাধের ক্ষেত্রে: পলাতক আসামি, ঘোষিত অপরাধী, জামিনের অযোগ্য অপরাধের ক্ষেত্রে। ফৌজদারি কার্যবিধি আইনের ৭৯ দ্বারা পুলিশ অফিসার উপর পরোয়ানা নির্দেশিত হইলে তিনি তার অধস্তন অফিসারকে দিয়েও পরোয়ানা তামিল করাইতে পারবেন। তবে ভারপ্রাপ্ত কর্মকর্তা যদি জুনিয়র এএসআই হয় সেই ক্ষেত্রে তিনি অন্য কোনো অফিসারকে সেটা নির্দেশিত করতে পারবেন না, সেটা তার নিজেকেই তামিল করতে হবে। ফৌজদারি কার্যবিধি আইনের ৮০ দ্বারা যাকে গ্রেফতার করা হবে তাকে প্রয়োজনে পরোয়ানা দেখাইতে হবে এবং গ্রেফতারের কারণ জানাইতে হবে। ৮২ দ্বারা গ্রেফতারকৃত ব্যক্তিকে অবিলম্বে আদালতে হাজির করতে হবে। ৮১ দ্বারা হচ্ছে গ্রেফতারকৃত ব্যক্তিকে অবিলম্বে আদালতে হাজির করতে হবে। ৮২ দ্বারা গ্রেফতারি পরোয়ানা সমগ্র বাংলাদেশে কার্যকর করা যায়। ৮৩ দ্বারা স্থানীয় সীমার বাহিরে গ্রেফতারি পরোয়ানা প্রেরণ পুলিশ সুপার, পুলিশ কমিশনার, নির্বাহী ম্যাজিস্ট্রেটের নিকট গ্রেফতারি পরোয়ানা প্রেরণ করবেন এবং তিনি তামিলের ব্যবস্থা করবেন। ৮৪ দ্বারা পুলিশ অফিসারের নিকট নির্দেশিত পরোয়ানা তিনি সেই পরোয়ানা নিয়ে এখতিয়ার সীমার বাহিরে নির্বাহী ম্যাজিস্ট্রেট বা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা নিচে নহয় এরকম অফিসারের নিকট যাবেন এবং তার সাহায্য সহযোগিতা নেবেন। প্রয়োজনে বা আসামি যদি পলাতক হয়, পলায়ন করতে পারে, এরকম কোনো সম্ভাবনা থাকে সেই ক্ষেত্রে আগে পরোয়ানা তামিল করবেন, পরবর্তীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট বা পুলিশ অফিসারের অনুমোদন নেবেন। ৮৫ দ্বারা এক জেলার গ্রেফতারি পরোয়ানা অন্য জেলায় কার্যকরী করলে ২০ মাইলের ভিতরে না হলে, জামিন দেওয়া না গেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট বা পুলিশ সুপারের নিকট হাজির করতে হবে। ৮৬ দ্বারা আদালত যার নামে গ্রেফতারি পরোয়ানা প্রদান করেছেন গ্রেফতারকৃত ব্যক্তি যদি সেই জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ সুপার, পুলিশ কমিশনারের নিকট হেফাজতে রাখে আদালতে প্রেরণের নির্দেশ দিবেন। তবে জামিনযোগ্য বা ৭৬ দ্বারা বিধান থাকলে সেই ক্ষেত্রে তারা জামিন মুচলেখা নিয়ে জামিন গ্রহণ করতে পারেন। তাছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ সুপার, পুলিশ কমিশনার অন্যবিধ কোনো আদেশ দিলে সেই দায়িত্ব পালন করবেন।
এই ছিল আমাদের গতকালকের আলোচনা। আজকের আলোচনা হচ্ছে ফৌজদারি কার্যবিধি আইনের 87 ধারা, হুলিয়া বা ঘোষণা। হুলিয়া বা ঘোষণা কি? আসামি যখন পলাতক হয়, গ্রেফতার করা না যায়, আসামি যখন পলাতক হয়, গ্রেফতার করা না যায় বা আত্মগোপনে রয়েছে, সেই ক্ষেত্রে আদালত আসামিকে নির্দিষ্ট স্থান এবং সময়ে হাজির হওয়ার জন্য 30 দিনের সময় দিয়ে, নির্দিষ্ট স্থান এবং সময়ে হাজির হওয়ার জন্য 30 দিনের সময় দিয়ে যে লিখিত আদেশ প্রদান করেন তাকে হুলিয়া বা ঘোষণা বলে। বিআরবি 472 বিধি 87 এক ধারায় বলছে হুলিয়া বা ঘোষণা কি। তাহলে হুলিয়ার সংজ্ঞা আমরা কি পাইলাম? হুলিয়ার সংজ্ঞা পাইলাম, যখন কোনো আসামি গ্রেফতার না হওয়ার জন্য আত্মগোপন করে পলাতক হয়, তখন আদালত উক্ত আসামিকে হাজির হওয়ার জন্য 30 দিনের সময় দিয়ে যে লিখিত আদেশ প্রদান করেন তাকে হুলিয়া বা ঘোষণা বলে। পিআরবি 472 বিধি। তারপরে বলছে হুলিয়া বা ঘোষণা জারি বা প্রচার। কিভাবে হুলিয়া জারি করবেন? হুলিয়া জারি করবেন 3 ভাবে। হুলিয়া বা ঘোষণা জারি করবেন 3 ভাবে। যার নামে হুলিয়া ইস্যু করা হয়েছে সেই ব্যক্তি যে স্থানে বাস করে সেই স্থানে প্রকাশ্যভাবে পাঠ করে। যেমন আসামির যে বাড়ি বা যে এলাকায় সে বাস করে সেই এলাকায় প্রকাশ্যভাবে পাঠ করে। 2 নম্বরে বলছে সে যে স্থানে বসবাস করে, অর্থাৎ কি তার ঘরে বা তার বাড়িতে প্রকাশ্য স্থানে লটকিয়ে। আর 3 নম্বরে বলছে ঘোষণার একটা কপি আদালত ভবনের প্রকাশ্য স্থানে লটকিয়ে দিতে হবে। আদালত ভবনের প্রকাশ্য স্থানে লটকিয়ে দিতে হবে। তাহলে এখন প্রশ্ন হইল যে হুলিয়া কয় ভাবে জারি করা যায়? 3 ভাবে। 3 ভাবে। কি কি ভাবে? আসামির বাসস্থানে পাঠ করে এবং আসামির বাসস্থানে লটকিয়ে, আদালত ভবনের প্রকাশ্য স্থানে লটকিয়ে। এখন এই হুলিয়া জারি করতে গেলে কি 3 ভাবেই করতে হবে নাকি যে কোনো একভাবে করলেও সেটা হবে বলে গণ্য হবে? একভাবে করলেও গণ্য হবে। একভাবে করলে গণ্য হবে, কিন্তু সেটা তো ঠিক আছে, কিন্তু আপনি এটার যুক্তিকতা রাখতে হবে না? এটার তো প্রশ্ন গ্রহণযোগ্য, যেভাবে আছে, হ্যাঁ এটার গ্রহণযোগ্যতা আপনার রাখার জন্য কি করতে হবে? আপনার 3 ভাবেই করতে হবে। ঠিক আছে? তারপরে 3-এ কি বলছে? এখন আদালত যে এই যে একটা লিখিত বিবৃতি দিল বা ঘোষণা দিল, ঠিক আছে, আদালত যে এই লিখিত বিবৃতি বা ঘোষণাটি দিল এই জন্য কি করবে? একটা নির্ধারিত তারিখে প্রকাশিত হয়েছে, তাহলে এটা চূড়ান্ত বলে গণ্য হবে। একটা লিখিত বিবৃতি দিবেন আদালত যে আসামি কয়ের বিরুদ্ধে একটা হুলিয়া বা ঘোষণা প্রকাশ করা হয়েছে, যার জন্য সে 30 দিনের ভিতরে আইসা আদালতে হাজির হবে, তখন এটা একটা বিবৃতি দিবে। এই বিবৃতি দিলে তখন সেটা চূড়ান্ত প্রমাণ বলে গণ্য হবে। ঠিক আছে? এখন এই হুলিয়ার কয় কপি ম্যাজিস্ট্রেট কি সংগ্রহ করতে হবে? 3 কপি। 3 কপি সংগ্রহ করতে হবে। এই 3 কপি কোন কোন স্থানে দিবে? এক কপি হচ্ছে আদালতে দিতে হবে। এক কপি হচ্ছে আপনার যে থানাতে আছে ওই থানাতে দিতে হবে। আর আরেক কপি হচ্ছে আপনার আমরা 3 ভাবে জারি করছিলাম না? যে ওই যে সমন জারি কোর্টে মনে হয় কোর্টে। না, আমরা গ্রেপ্তারি এই যে ওয়ারেন্ট জারি করে। আমরা ঘোষণা কয় ভাবে জারি করছি? 3 ভাবে না?
প্রথমটা তিনভাবে। কিভাবে জারি করছে? কিভাবে? প্রথমটা হইছে প্রকাশ্যভাবে পাঠ করে। এই প্রকাশ্যভাবে পাঠ করে যেটা, এটা তো পাঠ করে শুনাই দিছি, তাহলে তো এখানে তো আর আমার কোনো কপি টাঙ্গাই দেওয়া লাগছে? কোনো কপি টাঙ্গাই দেওয়া লাগে না, না। এটাও এই কপিটা আপনি কি করবেন? করা- আপনার থানায় রেখে দিবেন। এটা প্রকাশ্যভাবে আপনি পাঠ করছেন, সবাই ডাকডুল পিটাইয়া শুনাই দিছেন, এই কপিটা আপনার থানায় রেখে দিবেন। আর বাকি 2 কপি কি? একটা তার বাড়িতে, আর আরেকটা কি আদালতের দেয়ালে। শেষ। তাহলে এই ঘোষণার তারিখ শুরু হবে কবে থেকে? 30 দিন সময়। হুলিয়া যেই দিন থেকে আপনি এটা পাঠ করিয়ে শুনাইছেন, ওই দিন থেকে এটার ঘোষণার তারিখ কার্যক্রম শুরু হবে। ঘোষণার তারিখ। ঘোষণার তারিখ তাহলে আপনি এটা কি যেদিন আদালতে ইস্যু করছে ওই দিন, নাকি আপনি যেদিন পাঠ করে শুনাইছেন ওই দিন? যেদিন ঘোষণা হয়েছে সেদিন থেকে। হ্যাঁ, আপনি যেদিন এটা জারি করছেন, প্রকাশ্যভাবে পাঠ করছেন, ওই দিন থেকে এটা শুরু হবে। 87। 87 কি কোনো প্রশ্ন আছে? 87 কোনো প্রশ্ন আছে? না থাকলে আমরা 88-তে ঢুকবো। তারপরে হচ্ছে দণ্ডবিধি আইনের, ফৌজদারি কার্যবিধি আইনের 88 ধারা, ক্রুক। ক্রুক বলতে কি বুঝেন? ক্রুকের সংজ্ঞাটা একটু বলেন তো দেখি, আপনারা কি বুঝেন ক্রুক? আর ওই যে অস্থাবর সম্পত্তি কুক করার আদেশ দিবেন আর কি, পাওয়া না গেলে হুলিয়া জারি করার পরও। না, আমি বলছি ক্রুক, মানে আপনারা ক্রুক দিল, টিকা দিল ক্রুক, এই ক্রুকের সংজ্ঞাটা কি দিবেন? স্যার আমি বলবো, হ্যাঁ বলেন। যে ব্যক্তিকে গ্রেপ্তারি পরোয়ানা দেওয়ার পরে তাকে গ্রেপ্তার করা যায় না, তারপর যখন হুলিয়া দেওয়া হয়, হুলিয়া দেওয়ার পরে যখন তাকে নির্দিষ্ট সময় এবং তারিখের মাধ্যমে যদি আদালতে হাজির করা যায় না, তখন উক্ত ব্যক্তির স্থাবর এবং অস্থাবর সম্পত্তি সরকারি হেফাজতে আনার পর তাকে হাজির করতে বাধ্য করার জন্য যে আদালতে যে আদেশনামা করে বা তার যে সম্পত্তি ক্রুক করে, সেটা হচ্ছে ক্রুক বলে। রেদওয়ান। এই যে কোনো পলাতক বা ফেরারি আসামিকে হুলিয়া জারি করার পরও যদি আদালতে হাজির করা না হয়, উক্ত ব্যক্তি স্থাবর অস্থাবর সম্পত্তি কুক করে আদালতে হাজির করার জন্য, মানে বাধ্য করার নিমিত্তে বিচারক কর্তৃক স্বাক্ষরিত সিলমোহর অঙ্কিত এক কপি আদেশনামাকে উক্তি পরোয়ানা বলে। তাহলে ক্রুকটা হইলো কি? পলাতক আসামিকে আদালতে হাজির করার জন্য, পলাতক আসামিকে আদালতে হাজির করার জন্য তার স্থাবর সম্পত্তি সরকারি হেফাজতে নেওয়ার জন্য যে আদেশ প্রদান করেন তাকে কি বলে? ক্রুক বলে। আপনাদেরটার আমারটার মধ্যে কি কোনো ডিফারেন্স আছে নাকি একই? কিছুটা স্যার ব্যতিক্রম, সংখ্যার দিক দিয়ে কিছুটা ব্যতিক্রম আছে। আপনি তো বলছেন, আমরা তো এই জন্য সবসময় একটু মনে করেন যে শর্টকাটে বলতে হবে, এত বিস্তারিত ভাবে বলার দরকার নাই। কারণ ক্রুকটা অবশ্যই একটা প্রসিডিউর মেনটেন হওয়ার পরেই কিন্তু ক্রুকে আসে। তাহলে আমি প্রসিডিউরটা মেনটেন করলাম কি? পলাতক আসামি, পলাতক আসামিকে আদালতে হাজির করার জন্য আসামির স্থাবর অস্থাবর সম্পত্তি সরকারি হেফাজতে নেওয়ার জন্য যে আদেশ দেওয়া হয় তাকে ক্রুক বলে। শেষ। এটা সোজা আছে, হ্যাঁ এটা স্যার সোজা আছে, লেখা যাবে সহজে। হ্যাঁ, কারণ অবশ্যই যখন ক্রুকে পরোয়ানা দেওয়া হয় তখন সেটা কি হয়, একটা প্রসিডিউর মেনটেন হওয়ার পরে সেটা দেওয়া হয়, এমনি এমনি তো আর দেওয়া হয় না, তাই না? এমনি এমনি তো আর দেওয়া হয় না।
তাহলে ক্রুকি পরোয়ানা বা ক্রুক হচ্ছে কি ফৌজদারি কার্যবিধি আইনের 88 ধারা পিআরবি 474 ঠিক আছে, পিআরবি 474 বিধি। তারপর হচ্ছে ফৌজদারি কার্যবিধি আইনের 88-2। 88-2 বলতেছে, না আমরা তো 88 একই তো পড়ি নাই। এক হচ্ছে কি ক্রুকি পরোয়ানা। রাশেদ আপনার মোবাইলটা একটু মিউট করেন। রাশেদ আপনার মোবাইলটা একটু মিউট করেন। আমার দেন দিলে দিলে করতেন আপনি এই দেন আমার না তাহলে 88-1 কি আদালত যখন হুলিয়া ঘোষণার সাথেও কি করতে পারবেন, ক্রুকের আদেশ দিতে পারেন। হুলিয়া বা ঘোষণার সাথেও আসামির পলাতক ব্যক্তির স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রুক করার আদেশ দিতে পারেন 88-1 পিআরবি 474 বিধি। 88-2 হচ্ছে তার সম্পত্তি যদি অন্য জেলায় হয় বা নিজ জেলার বাহিরে অন্য জেলায়ও পাওয়া যায়, সেই ক্ষেত্রে ওই জেলার আদালতের অনুমোদন নিয়ে সেই সম্পত্তি ক্রুক করা যাবে। 88-2। 88-2। তারপর হচ্ছে 88-3 অস্থাবর সম্পত্তি ক্রুক করার আদেশ বা নিয়ম। অস্থাবর সম্পত্তি ক্রুক করার আদেশ বা নিয়ম। তাহলে অস্থাবর সম্পত্তি ক্রুক করার আদেশ বা নিয়ম হচ্ছে 4টা। আটক করে, রিসিভার নিয়োগ করে, লিখিত আদেশ দ্বারা হস্তান্তর নিষিদ্ধ করে, আর আদালতের ইচ্ছা অনুসারে। আদালতের ইচ্ছা অনুসারে সেই ক্ষেত্রে এই 4টা ক্ষেত্রে কি করতে পারবেন, অস্থাবর সম্পত্তি ক্রুক করতে পারবেন বা অস্থাবর সম্পত্তি ক্রুক করার নিয়ম। আর স্থাবর সম্পত্তি ক্রুক 4 নাম্বার হচ্ছে স্থাবর সম্পত্তি ক্রুক করার নিয়ম হচ্ছে কি 4টা সমানই, শুধু 1 নাম্বারটা একটু পরিবর্তন হবে, দখল করে। আর 2 নাম্বারটা হচ্ছে রিসিভার নিয়োগ করে। 3 নাম্বারটা হচ্ছে লিখিত আদেশ দ্বারা খাজনা নিষেধ করে। খাজনা নিষেধ করে। আর হচ্ছে 4 নাম্বারটা হচ্ছে আদালতের ইচ্ছা অনুসারে। তারপর হচ্ছে 88-5 ক্রয়শীল জীবন্ত প্রাণী, ক্রয়শীল জীবন্ত প্রাণী বা পচনশীল দ্রব্য যদি থাকে, সেই ক্ষেত্রে আদালত এটা বিক্রয়ের আদেশ দিতে পারবেন। 88-5। এখন যদি আপনাকে প্রশ্ন দেয়, আচ্ছা 88-5 পর্যন্ত কি আপনারা বুঝছেন? ঠিক। বুঝলে তাহলে এখন একটা আমি প্রশ্ন দিই, আপনারা প্রশ্নের উত্তরটা দেন। ক্রুকি পরোয়ানা জারির বিধান আলোচনা করুন। ক্রুকি পরোয়ানা জারির বিধান আলোচনা করুন। এই যে 88-1 থেকে 88-4 পর্যন্ত 5 পর্যন্ত। 88-1 থেকে 88-5 পর্যন্ত। এখন রেদওয়ান দেখি একটু আপনার মতো করে আপনি বলেন তো দেখি 5টা। ওই 88-1 বলছে যে পলাতক ব্যক্তির স্থাবর অস্থাবর সম্পত্তি, 2 বলছে যে জেলার ভিতরে এবং বাইরে ক্রুক করা যাবে, আর 3 হলো যে অস্থাবর সম্পত্তি ক্রুকের পদ্ধতি, আর 88-4 হলো যে স্থাবর সম্পত্তি ক্রুকের পদ্ধতি। আর 88-5 হচ্ছে যে ওই যে পচনশীল ক্ষয়শীল হলে বিক্রয়ের আদেশ দিতে পারবেন এবং বিক্রয়লব্ধ অর্থ কোষাগারে জমা দিবেন।
আপনার সরকারি। সবগুলো ঠিক আছে, শুধু 1 আর 2 এর মধ্যে একটু সমস্যা রয়েছে। 1 নাম্বার হচ্ছে যে তার একের মধ্যে তো ভাই, আদালতে যে কোনো সময় পলাতক ব্যক্তি স্থাবর অস্থাবর সম্পত্তির কুকের আদেশ দিতে পারেন, সেটাই। হ্যাঁ, এই ক্রুকের আদেশটা কোথায় কার্যকর হবে? তার নিজ জেলায়, অর্থাৎ আদালতের এখতিয়ারের ভিতরে। ঠিক আছে? জেলার ভিতরেও বাইরে হবে না? না না, 1 নাম্বারটা হচ্ছে নিজ জেলায়, আর 2 নাম্বারটা হচ্ছে বাহির জেলায়। 1 নাম্বারটা হচ্ছে নিজ জেলায়, আর 2 নাম্বারটা হচ্ছে বাহির জেলায়। এখতিয়ার এলাকার বাহিরে যেই জায়গার মধ্যে তার সম্পত্তি আছে, ওই জায়গার মধ্যে ওইটা বলবৎ হবে, কার্যকর হবে। বুঝা গেছে? তারপরে হচ্ছে 88-6, যে রিসিভারের ক্ষমতা, আমাদের রিসিভারের ক্ষমতার দরকার নাই। 88-6 ক, খ, ঘ, গ, ঙ, এই 5টা বিষয় আমরা লাগবে। এই 5টা বিষয় হচ্ছে প্রকৃত সম্পত্তিতে যদি কোনো নিরপরাধ ব্যক্তির সম্পত্তি থাকে, তাহলে সেই ক্ষেত্রে তিনি 6 মাসের ভিতরে দাবি করবেন। একজন নিরপরাধ ব্যক্তি বা অন্যের সম্পত্তি যদি এই ক্রুকের সম্পত্তির সাথে চলে আসে, তাহলে সেই ক্ষেত্রে তিনি 6 মাসের ভিতরে দাবি উত্থাপন করবেন। 6 হতে হচ্ছে যেই আদালতে ক্রুকের আদেশ দিচ্ছেন সেই আদালতে যেই আদালত ক্রুকের আদেশ দিচ্ছে সেই আদালতে দাবি করতে হবে। 3 হচ্ছে আদালত তার এই দাবি বিচার বিশ্লেষণ করে যদি সত্যতা পাওয়া যায়, সেই ক্ষেত্রে তার সম্পত্তি তাকে ফেরত দিবে। আর যদি মিথ্যা হয় তাহলে সেটা কি করবেন? খারিজ করে দেবেন। 6 গতে হচ্ছে খারিজকৃত বা অগ্রাহ্যকৃত বা আংশিক প্রতিষ্ঠিত হইলে সে এই আদেশের বিরুদ্ধে 1 বৎসরের ভিতরে মামলা করতে পারবে। অর্থাৎ এই মামলাটা কার উপরে করবে? সম্পত্তির উপরে নাকি আদালতের উপরে? 88-6 ঘ, যে এই যে তার সম্পত্তির উপরে যে আদালত যে রায় দিল যে আপনার এই সম্পত্তিতে আপনি মালিকানা নাই, অথবা আপনার কি হচ্ছে যে 2-3টা মালিকানা ছিল, এই মালিকানা আপনার সম্পত্তি আমরা আপনাকে দিয়ে দিলাম। এখন সে এইটার উপরে সে সন্তুষ্ট হইল না, অসন্তুষ্ট হইল যে আমার আরো সম্পত্তি এখানে আছে। এখন সে এইটা দাবি করলো, তাহলে এইটার উপরে সে কার কাছে দাবি করবে? আদালতের কাছে। আদালতের রায় আদালতের রায়ের আদেশের ক্ষেত্রে সে দাবিটা কোন জায়গায় করবে? যে আদালতে করছে আপিল সেই করবে। আদালতে নাকি সিনিয়র আদালতে? সিনিয়র আদালত আপিল করবে। সে দাবি করবে সিনিয়র আদালতে, অর্থাৎ যেই আদালতে সে আগে রায় দিছিল এই আদালতের সিনিয়র আদালতে দাবি করবে। এখন দাবি কি সম্পত্তি করবে নাকি আদালতের আদেশের উপরে মামলা, আদালতের উপরে মামলা করবে, কোনটা? আদালতের রায়ের বিরুদ্ধে, যে রায়টা আমি আদালতের উপরে, মানি না। আদালতের উপরে মামলা করবে যে ওনারা আমার এই মামলা দিছে, এই মামলার জন্য কি হয়েছে, আমি এই রায়ে সন্তুষ্ট না, এই জন্য ওই হেদের উপরেই এখন মামলা। এখন যে বিচারক, এই বিচারক এখন গিয়ে সাক্ষী দিবে যে আমরা এটা বিচার বিশ্লেষণ করে দেখছি যে এতে তার কোনো সম্পত্তির মালিকানা নাই। ঠিক আছে? এটা হচ্ছে আদালতের উপরে মামলা। 88-6 ঘ যেটা, এটা হচ্ছে আদালতের উপরে মামলা, এবং এই মামলা যে রায় দিবেন সেটা চূড়ান্ত বলে গণ্য হবে। 88-6 ঘ। তারপর হচ্ছে 88-6 ঙ, ঘোষণাধীন ব্যক্তি যদি ঘোষণার উল্লেখিত তারিখের মধ্যে হাজির হয় তাহলে সে ক্রুক হইতে মুক্তি পাবে। ঘোষণাধীন ব্যক্তি অর্থাৎ যার নামে হুলিয়া বা ঘোষণা ইস্যু হয়েছে, সেই ব্যক্তি যদি উল্লেখিত তারিখের মধ্যে অর্থাৎ 30 দিনের ভিতরে যদি আইসা হাজির হয় তাহলে তাকে ক্রুক থেকে মুক্তি দিবেন। সম্ভাব্য আর সামান্য কি এক জিনিস? সম্ভাব্য মানে যা 88-6 ঙ। আর সামান্য মানে অল্প। তারপরে হচ্ছে 88-7, যদি ঘোষণাধীন ব্যক্তি হাজির না হয় এবং নিরপরাধ ব্যক্তি কেউ যদি 6 মাসের ভিতরে দাবি না করে,
তাহলে 6 মাস পরে এই সম্পত্তি বিক্রি করে দেওয়া যাবে। তাহলে প্রকৃত সম্পত্তি কত দিনের ভিতরে বিক্রি করা যাবে না? 6 মাসের ভিতরে 6 ছয় মাস 6 মাস মাসের অতিবাহিত না হওয়া পর্যন্ত। ভিতরে বিক্রি করা যাবে না। আর যদি পচনশীল বস্তু হয় তাহলে কি সেটা বিক্রি করা যাবে? যাবে। কি জন্য যাবে? 6 মাসের পর যদি দাবিদার যদি না বাইর হয় তাহলে বিক্রি করা যাবে 6 মাসের পর। না, পচনশীল সম্পত্তি কি বিক্রি করা যাবে? যাবে। তবে সম্পত্তি। স্যার আচ্ছা, যদি একটা প্রশ্ন বলি যেহেতু মঙ্গল একটু মনে হয়েছে তাহলে একটা প্রশ্ন বলি। নুরুল ইসলাম পলাতক থাকায় আদালত নুরুল ইসলামের স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রুকের আদেশ প্রদান করেন। নুরুল ইসলামের সম্পত্তির ক্রুকের আদেশ প্রদান করেন। রেদওয়ান নামক পুলিশ অফিসার উক্ত সম্পত্তি ক্রুক করতে গিয়ে নুরুল ইসলামের 3টি পালিত গরু ক্রুক করেন। সেই ক্ষেত্রে রেদওয়ান নামক পুলিশ অফিসার এই গরুর বিলিবন্টনের ব্যবস্থা কিভাবে করবেন আলোচনা করুন। রেদওয়ান নামক পুলিশ অফিসার এই যে নুরুল ইসলামের গরু প্রকৃত গরুর বিলিবন্টন কিভাবে করবেন আলোচনা করুন। বলবো নাকি স্যার? বলেন। গরু তার পছন্দের জিনিস না। এটা অবশ্যই হচ্ছে পচনশীল, এটা জীবজন্তু না। এটা তো মারা যায় না। এটা স্যার এটা বিক্রি করা যাবে তো। এটা হবে যে এটা আপনার জিম্মা দিতে হবে। 88 6 আর কি 88 6 না 7 88 7 বলছে যে আপনার সরি 88-5 88 5 বলছে যে ক্ষয়শীল বা পচনশীল অথবা এই জীবন্ত প্রাণী জীবন্ত প্রাণী যেগুলো মালিকের বিক্রয় করলে মালিকের কল্যাণময় হবে বা মঙ্গল হবে এরূপ সম্পত্তি বিক্রয়লব্ধ সম্পদ সরকারি হেফাজত নেওয়া যাবে। হ্যাঁ, আর পরবর্তী সে যদি রায়ের মাধ্যমে যদি সে হাজির হয় অথবা সে নির্দোষ হয় তাহলে তার খরচকৃত অথবা আদালতে আসা যাওয়ার পথে যতটুকু খরচ হয়েছে সেগুলো ব্যতীত বাকি সকল টাকা ওই মালিককে বুঝিয়ে দিতে হবে। এটা আছে। এখন এই প্রশ্নের মধ্যে আমি আপনারা কয়টা ক্লু দিছি? 3টা। 2টা ক্লু দিছি। এই প্রশ্নের মধ্যে আমি আপনাকে 2টা ক্লু দিছি। একটা হচ্ছে কি যে এই গরুটা আপনি কিভাবে এটা প্রুভ করবেন আর করিয়ে এটার নিষ্পত্তির বিধান কি করবেন। তাহলে আপনি 85-তে পাইলেন কি এই গরু আপনি ক্রুক করলেন ওই যে কি 88-1 আপনি ক্রুক করলেন। 88-5 এই সম্পত্তি যেহেতু সে জীবন্ত প্রাণী এই জন্য তাকে আপনি বিক্রয়ের আদেশ দিলেন। 3 নাম্বার হইল সে নির্ধারিত তারিখের ভিতরে এসে হাজির হয়ে গেছে, ঠিক আছে, বা 2 বছরের ভিতরে সে এসে হাজির হয়ে গেছে। তখন আপনি কি করবেন? তার সম্পত্তি তাকে ফেরত দিবেন। আর যেহেতু এটা পচনশীল দ্রব্য আপনি কি করছেন আগেই বিক্রি করে দিয়েছেন, সেই ক্ষেত্রে এটার অর্থ তাকে ফেরত দিয়ে দেবেন। বুঝা গেছে? তাহলে স্যার এটা কোন কোন দ্বারা হবে? 88-1 দ্বারা 88-5 দ্বারা 88-1 ক্রুক করলেন, 88-5 বিক্রি করলেন, আবার আপনি ওই যে 89 ফেরত দেবেন। প্রকৃত সম্পত্তি প্রত্যাবর্তন আর কি। হ্যাঁ, 89 ফেরত দেবেন। রেদওয়ান, রেদওয়ানুল ওই করিম, তো 88-5 মধ্যে জীবন্ত প্রাণীর কথা আছে লিখা, ঠিক আছে। মাথায় রাখতে হইব। পরীক্ষা কিন্তু খুব সন্নিকটে, পরীক্ষা কিন্তু দরজায় কড়া নাড়তেছে।
যে শুধু এখন খাতা হাতে পাবেন আর পরীক্ষার খাতায় লিখবেন। তারপর হচ্ছে ফৌজদারি কার্যবিধি আইনের 89 ধারা প্রকৃত সম্পত্তি প্রত্যর্পণ। প্রকৃত সম্পত্তি আচ্ছা, এটা যদি শুধু 88 লিখে দেই নাম্বার টাম্বার পাওয়া যাবে না স্যার? 88 না, শুধু যেহেতু 88 এখানে লিখে দিলে কি নাম্বার পাওয়া যাবে? পাওয়া যাবে, সমস্যা নাই। কর্তৃপক্ষ তো আর একবারে নির্দয় ভাবে তো আর আপনারা দেখবেন না, অবশ্যই আপনাকে কিছু না কিছু দিবেন, ঠিক আছে। তবে যেহেতু এগুলা হচ্ছে কি একটা সেন্সিটিভ জায়গা, এগুলা প্রকৃত সম্পত্তির বিষয়টা, এই জন্য এখানে তো 88-র 5টা আপনার জন্য লেখাটাই সবচেয়ে বেটার আর কি। যে প্রকৃত সম্পত্তি যে নিষ্পত্তি করবেন। তারপরের প্রশ্ন, পরের প্রশ্ন, একটা প্রশ্ন বলি, আপনারা একটু উত্তর দেন। কারণ আমরা যেহেতু এখন এটা সেকেন্ড টাইম এই ফৌজদারিটা আলোচনা করতেছি, অতএব আস্তে আস্তে আলোচনা করতেছি যাতে আমরা একবারে এটা অ্যাডভান্স হইতে পারি। কারণ ওইগুলা নিয়ে তো পরে আবার যখন আবার দণ্ডবিধিতে ঢুকবো তখন তো আবার ফৌজদারিতে ফিরে আসার কোনো সুযোগ নাই, কারণ সময় যেহেতু আমাদের অল্প। আর এবার যেহেতু আমরা একবারে অল্প দাঁড়াই পড়বো, অতএব একটু সময় নিয়েই আমরা একবারে শেষ করে যাই। প্রশ্ন হলো, প্রকৃত সম্পত্তি নিষ্পত্তির বিধান। প্রকৃত সম্পত্তি নিষ্পত্তির বিধান সংশ্লিষ্ট আইন ও বিধি উল্লেখপূর্বক আলোচনা করুন। কে বলবেন? ধারাগুলা বলেন, ফরিদ বলেন। তার প্রকৃত সম্পত্তি নিষ্পত্তির বিধান যদি হয় তাহলে প্রথমত হচ্ছে যে 1 থেকে শুরু হইব আর কি, 88 1 থেকে শুরু হবে। এক, প্রকৃত সম্পত্তি নিষ্পত্তির বিধান রেদওয়ান। 5 থেকে শুরু হইব স্যার। 5, 7 রেদওয়ানুল করিম। প্রকৃত স্যার এগুলো 6 এগুলো 88 6 ক খ গ ছয়ের ম এর ক থেকে উম পর্যন্ত। পর্যন্ত। 88-র 6-এর ক থেকে উ পর্যন্ত হচ্ছে নিষ্পত্তির বিধান, প্রকৃত সম্পত্তির নিষ্পত্তির বিধান। 88-র 6-এর ক থেকে উ পর্যন্ত। তারপরে হচ্ছে 89 ধারা। তারপরে হচ্ছে ফৌজদারি কার্যবিধি আইনের 89 ধারা প্রকৃত সম্পত্তি প্রত্যর্পণ। প্রুকের আদেশ হতে যদি 2 বছরের ভিতরে উক্ত ব্যক্তি স্বেচ্ছায় বা গ্রেফতার করে আদালতে হাজির করা হয় এবং সে যদি প্রমাণ করতে পারে সে পলাতক আত্মগোপনে ছিল না, সেই ক্ষেত্রে তার সম্পত্তি তাকে ফেরত দিতে হবে। ফৌজদারি কার্যবিধি আইনের 89 ধারা। তারপর হচ্ছে 90 ধারা, সমনের পরিবর্তে বা অতিরিক্ত পরোয়ানা জারি। সমনের পরিবর্তে বা অতিরিক্ত পরোয়ানা জারি। সমন দেওয়ার পূর্বে বা পরে আদালত যদি মনে করেন উক্ত ব্যক্তি সমন মানবে না, সেই ক্ষেত্রে তাকে সমন না দিয়েও কি করতে পারবেন, পরোয়ানা দিয়ে আদালতে হাজির করতে পারবেন। আর হতে বলতেছে সে সমন যথাযথভাবে পাইছে, জারি করাও হয়েছে, সেই ক্ষেত্রে সে আদালতে হাজির হয় নাই, সেই ক্ষেত্রে আদালত তাকে সমনের পরিবর্তে অতিরিক্ত হিসেবে পরোয়ানা জারি করতে পারবেন। ফৌজদারি কার্যবিধি আইনের 90 ধারা। এখন 90 ধারার যে এই দুইটা বিষয় হচ্ছে আদালত যদি মনে করেন যে এই ব্যক্তি কি আদালতের আদেশ মানবে না, সেই ক্ষেত্রে আদালত সমন না দিয়ে পরোয়ানা দিতে পারেন। আবার সে সমন পাইছে এবং কি করছে, জারিও যথাযথভাবে হয়েছে কিন্তু সে আসে নাই, সেই ক্ষেত্রে তাকে সমনের পরিবর্তে অতিরিক্ত হিসেবে পরোয়ানা দেওয়া যাবে। 90 ধারা। তারপর হচ্ছে 91 ধারা, আদালতে হাজিরকৃত ব্যক্তির নিকট হতে মুসলেকা গ্রহণ। আদালত হতে
হাজির ব্যক্তির নিকটে হতে মুচলেখা গ্রহণ এবং তাকে যতক্ষণ আদালতে থাকতে বলা হবে সে ততক্ষণ আদালতে হাজির থাকবে। 91 দ্বারা। 92 দ্বারা হচ্ছে যদি সে 91 দ্বারায় দেওয়া মুচলেখার শর্ত অমান্য করে বা হাজির না হয় সেই ক্ষেত্রে তার বিরুদ্ধে পরোয়ানা জারি করা যাবে। ফৌজদারি কার্যবিধি আইনের 92 ধারা। তারপরে হচ্ছে ফৌজদারি কার্যবিধি আইনের 93 ধারা, যে এই আইনের বিধান, এই অধ্যায়ের সমন এবং পরোয়ানার বিধান সমূহ যথাযথভাবে কার্যবিধি অনুসারে প্রযোজ্য হবে। ফৌজদারি কার্যবিধি আইনের 93 ধারা। অর্থাৎ এই যে আমরা সমন এবং পরোয়ানা সম্পর্কিত যেগুলা কার্যক্রম অনুসরণ করলাম সেগুলা এই আইনের বিধান অনুসারে হয়েছে বলে গণ্য হবে ফৌজদারি কার্যবিধি আইনের 93 ধারা। তারপরে হচ্ছে 93 ক, বাংলাদেশের বাহিরে সমন প্রেরণ সংশ্লিষ্ট আদালতের নিকট প্রেরণ করবেন 2 কপি। সংশ্লিষ্ট আদালতের হাকিমের নিকট সমনের 2 কপি প্রেরণ করবেন। 93 ক। 93 ক হচ্ছে বাংলাদেশের বাহিরে পরোয়ানা প্রেরণ। বাংলাদেশের বাহিরে পরোয়ানা প্রেরণ। আর 93 গ হচ্ছে বিদেশ হতে যদি কোনো পরোয়ানা বাংলাদেশে আসে সেই ক্ষেত্রে এটা বাংলাদেশের পরোয়ানার ন্যায় কার্যকর করতে হবে। আরেকটা বিষয়, এই যে 93 গতে একটা জিনিস আছে যে বিদেশের যদি কোনো হাকিম বাংলাদেশে আসে তাহলে সে কোন পদবীর হিসেবে গণ্য হবে। তাহলে বিদেশের কোনো হাকিম বাংলাদেশে আসলে তিনি বাংলাদেশের যে কোনো স্থানে ম্যাজিস্ট্রেট হিসেবে গণ্য হবেন। এই ছিল আমাদের আজকের আলোচনা। ইনশাল্লাহ আগামীকালকে তো বন্ধ, আবার শনিবারে আমরা আবার ফৌজদারি কার্যবিধি আইনের 94 থেকে 83 থেকে আমরা আবার শুরু করব। ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।